জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে? মা প্লিজ আমাকে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে দিও না। জয়েন্ট ফ্যামিলিতে বিয়ের পর অনেক সমস্যা হয়, পারলে একমাত্র ছেলে খুঁজে বের করো। মিথিলা খুব বিরক্তি নিয়ে কথাগুলো বলল। ফালতু কথা বলবি না একদম। ফ্যামিলি পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। এখান থেকে বাবা মা ভাই বোন ছেড়ে যাবি, সেখানে নতুন করে বাবা মা ভাই বোন পাবি, তোর ভালো লাগবে। তাছাড়া জামাই অফিসে থাকলে তোর একাকী লাগবে না। তুমি জ্যোতির কথা ভুলে গেছো মা? ওকে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে দেওয়ার পর কি কষ্টই না করতে হয়েছিল। রাত দিন কাজের মেয়ের মতো খাটিয়েছে। প্রেগনেন্ট অবস্থায়ও ঠিক মতো খেতে পর্যন্ত দিত না। শেষমেশ ডিভোর্সই হয়ে গেল। সবাই একরকম হয় না রে। এটা অনেক ভালো মানুষ, শিক্ষিত পরিবার। ছেলের বাবা রিটায়ার্ড করা সরকারি কর্মকর্তা, মাও মাস্টার্স শেষ করেছেন। দুই ভাই বড় বড় জায়গায় জব করছে। তাছাড়া ছেলে ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস শেষ করেছে। কত ব্রাইট একটা ছেলে, ফ্যামিলি প্রোফাইল কত ভালো। এমন একটা সম্বন্ধ শুধুমাত্র যৌথ পরিবার এই ফল্ট ধরে মানা করে দিব? এটা কোনো ফল্ট তুই বল? মিথিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কিছু বলতে চাই না মা, যা বলার আগে বলে দিয়েছি। শোন, তারা যদি ভালো না হতেন তাহলে ছেলের বড় ভাইয়ের বউরা বাচ্চা নিয়ে একসাথে থাকতে পারতো না। কি সুন্দর একটা পরিবার, তুই রাজি হয়ে যা মা। তুমি বুঝতে পারছো না মা, সবাই মিলে থাকতে গেলে অনেক সমস্যা হয়। অনেক কিছু ভালো না লাগলেও মেনে নিতে হয়। নিজের স্বাধীনতা বলে কিছু থাকে না। তাদের একরকম পছন্দ হবে, আমার আরেক রকম পছন্দ থাকবে, কিন্তু বাধ্য হয়ে আমার তাদের কথাই মেনে চলতে হবে। ভেবে দেখেছো নিজের ব্যক্তিগত বলে কিছু থাকবে কিনা? দেখ মা, মানিয়ে চলা মানেই কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দেয়া না। অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচা। তুই আর কথা বলিস না, আমি তাদের কথা দিয়ে দিয়েছি। তোর বাবাও অনেক পছন্দ করেছে। সামনের মাসে বিয়ের তারিখ ঠিক করে ফেলবো। করো, তোমার যা খুশি করো। পরে যদি আমার অবস্থা জ্যোতির মতো হয় তখন কাঁদতে পারবে না, বলে দিলাম। আর মনে করো না, এমন কিছু ঘটলে আমি তোমার কাছে ফিরে আসব। রাগ করে কথাগুলো বলে মিথিলা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। জাহানারা বেগম মিথিলার কথাকে পাত্তা দিলেন না। সে জানে সে মেয়েকে খারাপ কোনো জায়গায় দিচ্ছেন না। পুরোদমে বিয়ের প্রস্তুতি শুরু করে দিলেন। মিথিলা মন খারাপ করে বসে আছে। হবু বর অভিকে তার ভালো লেগেছে, কিন্তু এত বড় পরিবার, সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে, ব্যাপারটা সে মেনে নিতে পারছে না। তার বান্ধবীর কি অবস্থা হয়েছিল সে দেখেছে। মাকে কোনোভাবেই সে বোঝাতে পারছে না বিষয়টা। মিথিলা অনিচ্ছা সত্ত্বেও মায়ের পছন্দে বিয়ে করে নিল। শ্বশুর বাড়িতে আজ তার প্রথম সকাল। ঘুম ভাগার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9টা বাজে। পাশে অভি অঘরে ঘুমাচ্ছে। মিথিলা ফ্রেশ হয়ে কিচেনে গেল। মা বলে দিয়েছে সকালে উঠে কিচেনে গিয়ে দেখতে, এমনকি একটু আগে ফোন পর্যন্ত করে বলল, এত বেলা করে ঘুমাচ্ছিস, যা উঠ এখনই, কিচেনে গিয়ে হেল্প কর শাশুড়িকে। তোর বিয়ের পরও আম্মুর বকুনি করলো না। কিচেনে গিয়ে দেখে বড় ভাবি পরোটা বানাচ্ছে আর মেজো ভাবি সবজি রান্না করছে। তাকে কিচেনে দেখে শাশুড়ি হাই হাই করে উঠলেন, আরে তুমি এত সকাল সকাল উঠেছো কেন? আর একটু ঘুমিয়ে নিতে। না আন্টি, সরি মা, সমস্যা নেই, আপনাদের হেল্প করতে এলাম। মিথিলা মুখে হাসি টেনে বলল। বড় ভাবি পরোটা তেলে দিতে দিতে বললেন, আরে তুমি তো নতুন বউ, কি হেল্প করবে? তাছাড়া তুমি সবার ছোট, মানে সবার আদরের, কিচ্ছু করা লাগবে না তোমার। তবে হেল্প যদি করতে চাও তো যাও। তোমার ছোট যে ননদিনী আছে তাকে ঘুম থেকে ডেকে তোলো গিয়ে। এই কঠিন কাজটা করতে পারলে আমরা বড়ই উপকৃত হব। বড় ভাবির কথার ধরনে সবাই হেসে ফেলল। মিথিলা লাবণীর ঘরে গেল ঘুম থেকে ডেকে তোলার জন্য। তারা বলেছিল কঠিন কাজ। তবে মিথিলার এক ডাকে লাবণী লাফিয়ে উঠল। ইস ভাবি, তুমি আমার ঘুম থেকে ওঠার পর সে বাজে ফেস দেখে ফেললা, বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মিথিলা লাবণীর কাণ্ড দেখে হাসতে লাগলো। খাবার টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। লাবণীকে মা খাইয়ে দিচ্ছে। এ দৃশ্য দেখে মিথিলার মায়ের কথা খুব মনে পড়ে গেল। সেও সকালের নাস্তা নিয়ে বায়না করত, খেতে চাইতো না। মা হাতে তুলে জোর করে খাইয়ে দিতেন। এসব ভেবে মিথিলার চোখে পানি এলো। পরে কেউ চোখের পানি দেখে ফেলে, তাই সে দূরে চলে যাচ্ছিল। কিন্তু শাশুড়ি ডাক দিলেন,
মিথিলা এসো, লাবণের খাওয়া হয়ে গেছে, এখন তুমি এই চেয়ারটায় বসো, আমি খাইয়ে দিচ্ছি। মিথিলা বিশ্বাস করতে পারছিল না কথাটা তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে রইল। কি হলো? এসো বসো, শাশুড়ি তাগাদা দিল। মিথিলা খাচ্ছে, মায়ের হাতে খাচ্ছে, তার মায়ের মতো করে শাশুড়ি তাকে খাইয়ে দিচ্ছে। মিথিলা চোখটা বারবার ভিজে উঠছে। শ্বশুর বাড়িতে মিথিলার দিন ভালোই কাটছে। তার শাশুড়ির দ্বারা ক্রিটিক্যাল বাঙালি শাশুড়ি যাদের মতো আচরণ করে না। শাশুড়ির মা বউদের নিজের মেয়ের মতো দেখে, আর বউরাও তাকে মায়ের চেয়েও কম মনে করে না। অভি একবার মিথিলাকে জিজ্ঞেস করেছিল, আমাদের পরিবারটা কেমন লাগছে তোমার? জবাবে মিথিলা বলেছিল, শ্বশুর বাড়ি যে এত সুন্দর হতে পারে তোমার পরিবারে না এলে বুঝতাম না। বিয়ের পর অভি মিথিলার হানিমুনের কথা উঠল। কক্সবাজারের জন্য ফ্লাইটের টিকিট কেটেছে, কিন্তু মিথিলা যাবে না, পরিবারের সবাই গেলে তবে যাবে। মেজ ভাবি শুনে চোখ কপালে তুলে বললেন, হানিমুনে যাবে তোমরা, আমরা ভাই কেন কাবাব মে হাড্ডি হতে যাব? সমস্যা নেই ভাবি, গণবিবাহ দেখেছেন না, এবার গণ হানিমুন দেখবেন। মিথিলার কথায় সবাই হেসে উঠল। অজ্ঞতা বাধ্য হয়ে সবাই একসাথে গেল কক্সবাজার। দেখতে দেখতে রমজান মাস চলে এলো। অভিরা চিটাগং বিভাগের মানুষ। মিথিলা জানে চিটাগংয়ের কালচার ছেলের শ্বশুরবাড়ি থেকে বাহারি ইফতার পাঠাতে হবে। সেটা নিয়ে মিথিলার টেনশনের শেষ নেই। বাবা রিটায়ার করেছেন, এখন ইফতার পাঠাতে গেলে কত খরচ হবে কে জানে। টেনশনে মিথিলা ঠিকমতো ঘুম হচ্ছিল না। কিন্তু ভাবিদের কারো বাবার বাড়ি থেকে ইফতার আসছে না কেন? মিথিলা বুঝতে পারছে না। বড় ভাবিকে একদিন জিজ্ঞেস করলো ভয়ে ভয়ে, ভাবি আপনার বাবার বাড়ি থেকে কবে ইফতার পাঠাচ্ছে? কিসের ইফতার? ভাবি অবাক হয়ে জানতে চাইলো। না বলছিলাম, অভিরা তো চিটাগংয়ের মানুষ, আর সেখানকার কালচার তো মেয়ের শ্বশুর বাড়িতে রমজানে ইফতার, কুরবানিতে গরু এসব দিতে হয়। ও আচ্ছা, এই কথা। ভাবি হেসে জানালেন, তারা কোনো ছেলের শ্বশুরবাড়ি থেকেই ইফতারি নেয় না। প্রথম প্রথম আমিও বিষয়টা নিয়ে ভয় পেয়েছিলাম, কিন্তু মা বাবা দুজনেই চিটাগংয়ের হলেও তারা এইসব কালচার খুব অপছন্দ করেন। ছেলেদের শ্বশুরবাড়ি থেকে নিবে তো দূরে থাক, নিজেরাই প্রচুর পরিমাণে ইফতারি ছেলেদের শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন। এই হচ্ছেন আমাদের শ্বশুর শাশুড়ি। দুদিন পর মিথিলা অবাক হয়ে দেখলো তার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বাহারি ইফতার পাঠানো হচ্ছে। এত ভালো একটা পরিবারে মা তাকে বিয়ে দিয়েছে দেখে মায়ের প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে গেল। আজকে মিথিলার মন খারাপ হওয়ার কারণ আজকে তার জন্মদিন, আর এই কথাটা কারো মনে নেই। অভি সকালে বেরিয়ে যাওয়ার সময় মিথিলা ইচ্ছে করে জিজ্ঞেস করলো, আজ কত তারিখ গো? কেন 12 নভেম্বর, ফোনে ডেট দেখাচ্ছে না তোমার? অভি টাই ঠিক করতে করতে উত্তর দিল। মিথিলা আর কিছু বলল না। বিয়ের পর প্রথম জন্মদিন তার, আর তার জামাই সেটাও ভুলে গেছে। মাও একটাবারও ফোন করে উইশ করলো না। কে জানে, মাও হয়তো ভুলে গেছে। ভাবিদের আর কি দোষ দিব? ফেসবুকে তো নোটিফিকেশনও আসার কথা ছিল যে আজ তার জন্মদিন, সেটাও কি কেউ দেখেনি? ধুর, কেউ একটা ফোন করে উইশও করলো না। সারাটা দিন মিথিলার মন খারাপ থাকলো। দুপুরের পর অভির ফোন এলো, মিথিলা একটু রেডি হও তো, তোমাকে নিয়ে শপিংয়ে যাব। হঠাৎ শপিং কি জন্য? মিথিলা মনে মনে খুশি হলো। অভির কি তাহলে মনে পড়েছে আজকে আমাদের এক কলিগের বউয়ের জন্মদিন, ইনভাইট করেছে, তাই তার জন্য গিফট কিনবো। তোমাকে সাথে নিয়ে যাচ্ছি, তুমি মেয়েদের জিনিস ভালো বুঝবে। মিথিলার আবার মন খারাপ হলো। কলিগের বউয়ের জন্মদিনের জন্য গিফট কিনবে, অথচ নিজের বউয়ের জন্মদিনটা মনে নেই। মিথিলা অভির সাথে সবিকে গেল। মন খারাপ ভাবটা বুঝতে দিল না। নীল জমিনের উপর সোনালি পাড়ের একটা খুব সুন্দর কাতান শাড়ি কিনে